আজকের আলোচনা একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন প্রথম সেমিস্টার। আমরা সবাই জানি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বর্তমান। ক্লাস 9-এ পড়ার সময় আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে এই ব্যাপারটা আমরা শিখে গেছি যে পরমাণুর মধ্যে স্থায়ী কণা হিসেবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। তো এবার এই ইলেকট্রনটা কিভাবে আবিষ্কার হলো? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে ইলেকট্রন আবিষ্কার হয়, আর অ্যানোড রশ্মি পরীক্ষার মাধ্যমে প্রোটন আবিষ্কার হয়। পরমাণুর ভর পরীক্ষা করার মাধ্যমে নিউট্রন আবিষ্কার হয়। এবার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে স্থায়ী কণাগুলি পরমাণুর মধ্যে আছে, সেগুলো পরমাণুর মধ্যে কিভাবে থাকে, কোথায় থাকে, সেই সংক্রান্ত প্রথম ধারণা দিয়েছিলেন থমসন। থমসনের যে পরমাণু মডেলটি ছিল সেটি পাম্পুডিং মডেল নামে পরিচিত। এরপরে আসে বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে থাকে সেই সংক্রান্ত যে মডেলটি দিয়েছিলেন সেটি নাম ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর ক্ষুদ্র একটি জায়গায় কেন্দ্রীভূত থাকে। এই যে জায়গাটা, এই অংশটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। এখানে আমি একটি কক্ষপথ দেখিয়েছি। যে পথগুলোতে ইলেকট্রন আবর্তন করে তাদের স্থায়ী কক্ষপথ বা কক্ষপথ বলে। এখানে আমি একটি দেখিয়েছি যেখানে এই একটি ইলেকট্রন এরা এইভাবে আবর্তন করছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এইভাবে যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রোটনের পরমাণুর মধ্যে থাকে, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কি হবে? এই যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে। এর ফলে কি হবে? এই ইলেকট্রনগুলোর শক্তি ক্রমশ কমতে থাকবে এবং একসময় গিয়ে নিউক্লিয়াসে গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব থাকবে না। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটি ত্রুটিযুক্ত হয়ে যাচ্ছে। এছাড়াও রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যদি ইলেকট্রনগুলো এইভাবে ঘোরে, তাহলে যে শক্তিটা বিকিরণ করছে সেটা নিরবচ্ছিন্নভাবে বিকিরণ করে। কিন্তু আমরা যদি বর্ণালী বীক্ষণ যন্ত্রে সেই বিকিরণগুলোকে নিয়ে পরীক্ষা করি, তাহলে আমরা যে বর্ণালীগুলো পাবো সেটা রেখা বর্ণালী পাবো। নিরবচ্ছিন্ন বর্ণালী না পেয়ে রেখা বর্ণালী পাবো, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে যে বর্ণালীগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে রেখা বর্ণালী। তো এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তো যাই হোক, এবার আলো সংক্রান্ত কয়েকটি কথা বলছি। তা নিউটন ধারণা করেছিল আলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষুদ্র কণার স্রোত, অর্থাৎ আলোকে তিনি কণা ধর্মী হিসেবে ধরে নিয়েছিলেন। আলোর মধ্যে কণা রয়েছে। এই আলো যে কণা ধর্মী, তার সাহায্যে আলোর কিছু ধর্ম ব্যাখ্যা করা যায়। সেগুলো কি? আলোর সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি। আলোর সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়। কিন্তু কি ব্যাখ্যা করা যায় না? ব্যাখ্যা করা যায় না হচ্ছে আলোর বিচ্ছুরণ, ব্যতিচার, সমাবর্তন। এই ঘটনাগুলো, আলোর বিচ্ছুরণ, ব্যতিচার, সমাবর্তন, এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না। তো এই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্যই বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিলেন যে আলো অ্যাকচুয়ালি তরঙ্গধর্মী। তাহলে নিউটন বলল কণাধর্মী, আর ম্যাক্সওয়েল বলল তরঙ্গধর্মী। কণা ধর্ম দিয়ে কিছু ধর্মের ব্যাখ্যা করা যাচ্ছে, তরঙ্গ ধর্ম দিয়ে কিছু ব্যাখ্যা করা যাচ্ছে।
ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে আলোর বিচ্ছুরণ, ব্যতিচার, সমাবর্তন এগুলোর ব্যাখ্যা সম্ভব করা হচ্ছে। কিন্তু এই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে কিছু ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় না, যেগুলো কি কৃষ্ণ বস্তুর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া, পারমাণবিক বর্ণালী, কৃষ্ণ বস্তুর বিকিরণ অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশন, আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট, পারমাণবিক বর্ণালী অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রাম। তাহলে এই যে ধর্মগুলো আছে এগুলো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। এগুলোকে ব্যাখ্যা করার জন্য আমার আলোর মধ্যে কণা ধর্ম ব্যাপারটা থাকবে, অর্থাৎ কণা ধর্ম দিয়ে এই ধর্মগুলোর ব্যাখ্যা করা যায়। যদি আলোর মধ্যে কণা ধর্ম থাকে তাহলেই আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণ, আলোক তড়িৎ ক্রিয়া, পারমাণবিক রেখা বর্ণালী এগুলো ব্যাখ্যা করতে পারবো। সেটা কেমন করে বোঝা গেল? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে। প্ল্যাঙ্ক তার যে কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন সেখানে আলোকে কণা হিসেবেই বিবেচনা করা হয়েছিল, অর্থাৎ আলোর মধ্যে এই নিউটনের ন্যায় আলোর মধ্যে অনেক ক্ষুদ্র কণা রয়েছে আর কি। সেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে খুব সহজভাবেই কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়। কোনো একটি ভিডিওতে আমি কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে ব্যাখ্যা করব। কিন্তু প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম তথ্য যেখানে আলোকে কণাধর্মী হিসেবে বিবেচনা করা হয়েছিল সেটারও কিছু ত্রুটি রয়েছে। তার সাহায্যে এই আলোর ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ইত্যাদি ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায় না। মানে এই ধর্মগুলোকে আবার ব্যাখ্যা করা যায় না। কি কি? ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এই ধরনের ঘটনাগুলোকে ব্যাখ্যা করা যায় না। এগুলোকে ব্যাখ্যা করার জন্য আলোর তরঙ্গ ধর্মের সাহায্যের প্রয়োজন। অর্থাৎ আলোর মধ্যে তরঙ্গ ধর্ম যদি আমরা বিবেচনা করি তাহলে এই ধর্মগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে। তাহলে মজার বিষয় হলো আলোর মধ্যে তাহলে কোন ধর্ম বর্তমান, অর্থাৎ আলো প্রকৃতভাবে কোন ধর্মের, সেটা কি তার মধ্যে কি শুধুই তরঙ্গ ধর্ম বর্তমান না শুধুই কণা ধর্ম বর্তমান? যেহেতু আলোর কণা ধর্ম দিয়ে আলোর কিছু ধর্মের ব্যাখ্যা দেওয়া যাচ্ছে এবং আলোর তরঙ্গ ধর্ম দিয়ে কিছু ধর্মের ব্যাখ্যা দেওয়া যাচ্ছে, তাই সেখান থেকে আমরা বলতে পারি আলোর মধ্যে দুটি ধর্মই বর্তমান। অর্থাৎ আলো যাকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে পারি, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কিন্তু দ্বৈত সত্তা বর্তমান থাকে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে দ্বৈত সত্তা বর্তমান থাকে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা ধর্ম দিয়েও তড়িৎচুম্বকীয় তরঙ্গের সব ধর্ম ব্যাখ্যা দেওয়া যায় না এবং কণা ধর্ম দিয়েও সব ধর্মের ব্যাখ্যা দেওয়া যায় না। সবগুলো ধর্মের ব্যাখ্যা দিতে গেলে আমার আলোকে কিছু ক্ষেত্রে কণা ধর্ম এবং কিছু ক্ষেত্রে তরঙ্গ ধর্মের সাহায্য নিতে হয়। তাই আমরা সহজেই বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে দ্বৈত সত্তা বর্তমান। ধন্যবাদ।